পানি, একটু পানি। তেজশ্রী আর এক মুহূর্ত দেরি করলো না। বিছানা থেকে উঠে গিয়ে স্লাইড টেবিল থেকে পানির জগ আর গ্লাসটা হাতে তুলে নিল। পানি খাওয়াতে গেলে আর্যকে একটু সোজা হতে হবে, সেই জন্য আর্যর মাথার নিচে এক হাত দিয়ে তেজশ্রী তাকে আলতো করে টেনে একটু সোজা করলো এবং পানির গ্লাসটা তার মুখে ধরলো। আর্য ঢোক গিলে পানিটুকু খেয়েই ধীর গতিতে চোখ মেলে তাকালো তেজশ্রীর দিকে। তীব্র জ্বরের কারণে তার চোখ দুটো একদম লাল হয়ে আছে। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ঘোর। তেজশ্রী এক হাত বাড়িয়ে পাশের টেবিলে পানির গ্লাসটা রাখলো, তারপর অন্য হাত দিয়ে আর্যকে আবারও বিছানায় শুয়ে দিতে যাবে। ঠিক তখনই আকস্মিকভাবে নিজের শরীরে একটা তীব্র টান অনুভব করলো সে। কিছু বুঝে ওঠার আগেই তেজশ্রী ভীষণভাবে ঘাবড়ে গেল। আর্য এক ঝটকায় প্রচণ্ড শক্তিতে তাকে নিজের দিকে টেনে বিছানায় শুইয়ে দিল। তেজশ্রী চমকে উঠে চোখ খুলতেই দেখল তার মুখের ঠিক ওপরে আর্যর চওড়া মুখখানা থমকে আছে। আর্যর সেই লাল হয়ে থাকা চোখ দুটো অবিচলভাবে তাকিয়ে আছে সরাসরি তার চোখের দিকে। তাদের দুজনের তপ্ত নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে। তেজশ্রী ভয়ে আর উত্তেজনায় একটা ঢোক গিলল, গিলে কাঁপানো গলায় বলল, কি করছেন আর্য? সরুন এখান থেকে। যদি না সরি? আর্যর ধীর ফিসফিসানি কণ্ঠস্বরটা যেন পুরো ঘরের নীরবতা ভেঙে দিল। তেজশ্রী নিজের ভেতরের ডিবির অফিসারকে জাগিয়ে তোলার চেষ্টা করে চোখ শক্ত করে বলল, তাহলে ভীষণ খারাপ হবে। আমাকে নিশ্চয়ই এতটা নরম ভাবেননি আপনি। এই অসুস্থ শরীরে আমার হাতের আঘাত সহ্য করতে পারবেন না কিন্তু আপনি। এতটা অসুস্থ নই আমি তেজস্বিনী। আর্যর গলায় এই আদিম আর গভীর পুরুষালী জেদ খেলা করে গেল। তেজশ্রী নিজের সর্বশক্তি দিয়ে আর্যর চওড়া বুকে ধাক্কা দিয়ে দিল, কিন্তু এই সুঠম দেহি পুরুষটাকে নিজের ওপর থেকে এক চুলও নড়াতেই সক্ষম হলো না সে। আর্য তার আরও কাছে ঝুঁকে এসে আবারও বলল, আপনি আল্লাহর কালাম সাক্ষী রেখে আমার বিবাহিত স্ত্রী তেজস্বিনী। আপনাকে এতখানি কাছে চাওয়াটা নিশ্চয়ই কোনো পাপ নয়। বাড়াবাড়ি করবেন না আর্য, ছাড়ুন আমায়। তেজশ্রী প্রায় অনুনয় করে উঠল, কিন্তু তেজশ্রীর এই কথার পরিপ্রেক্ষিতে আর্য আর কোনো যুক্তি ধার ধারল না। সে ঝোঁকের মাথায় নিজের অষ্টদয় দিয়ে তেজশ্রীর কাঁপতে থাকা অষ্টদয়কে এক গভীর তীব্র বাঁধনে আবদ্ধ করে ফেলল। তেজশ্রী আকস্মিক এই ছোঁয়া পেয়ে তীব্রভাবে ছটফটিয়ে উঠল, নিজেকেই ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু আর্যর শক্ত হাতের অক্টোপাসের মতো বাঁধনে তেজশ্রীর দুটি হাত বিছানার সাথে লিপটে রইল। খানিক বাদে আর্য যখন ওষ্ঠের বাঁধন আলগা করে ছেড়ে দিল, তেজশ্রী তখন হাঁ করে বুক ভরে লম্বা একটা শ্বাস নিল। এক অজানা অনুভূতির জোয়ারে তার চোখ দুটো কিচমিচিয়ে বন্ধ হয়ে এলো। দীর্ঘক্ষণের ধস্তাধস্তিতে ক্লান্ত হয়ে সে এবার নিজের শরীরটা পুরোপুরি ছেড়ে দিল। আর্যর অবাধ্য শক্তির কাছে যেন আত্মসমর্পণ করলো। আর্য নিজের মুখটা লুকিয়ে নিল তেজশ্রীর গলার খাঁজে, সেখানে তার তপ্ত ওষ্ঠর ছোঁয়া দিল এবং হঠাৎ আর্য খেয়াল করলো তেজশ্রী আর তাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। আবদ্ধ তেজি মেয়েটা কেমন যেন একদম নিশ্চুপ নিথর হয়ে রইল। তার এই নীরবতা আর্যর ভিতরের আবেগকে আরও উস্কিয়ে দিল। আর্য তেজশ্রীর গলার কাছে মুখ বেড়েই এক পরম তৃপ্ত আর নেশাতুর কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, ভালোবাসি তেজস্বিনী। যতটা ভালোবাসলে একটা মানুষ নিজের উপর অস্তিত্ব পর্যন্ত ভুলে যেতে পারে, আমি আপনাকে ঠিক ততখানি ভালোবাসি। আর্যর এই আকস্মিক গভীর ভালোবাসার স্বীকারোক্তিটা তীরের মতো গিয়ে বিঁধল তেজশ্রীর বুকে। বন্ধ চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার কানের লতির কাছে। এই গভীর রাতে এক নিঝুম ফ্ল্যাটে তাদের জোরপূর্বক হওয়া বিয়েটার পর এই প্রথম দুজনে দু চারপাশের দেয়ালগুলো যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। প্রভাতের সূর্যোদয় হয়েছে বেশ অনেকক্ষণ। জানলার হালকা পর্দা ভেদ করে রোদের ভোরের এক ফালি সোনালি রোদ এসে পড়েছে শোবার ঘরের নরম বিছানায়। তবে এই মিষ্টি সকালের শান্ত পরিবেশটাকে এক নাগাড়ে বিঘ্ন করে চলেছে আর্যর মোবাইলের কর্কশ রিংটংটা। লাগাতার বেজে চলা সেই শব্দের চোটে আর্যর চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। তার ঘুমটা এক নিমিষেই উবে গেল। জেগে উঠে প্রতিবারের মতো আজ আর আর্যর নিজেকে একাকী বা শূন্য মনে হলো না, বরং চোখ মেলা মাত্রই তার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটে উঠল। তেজশ্রী তাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার বুকের ওপর পরম শান্তিতেই ঘুমাচ্ছে। হয়তো গভীর ঘুমের ঘোরে অবচেতন মনে মেয়েটা আর্যকে নিজের আশ্রয় বানিয়ে নিয়েছে। আর্য এক দৃষ্টিতে তার বুকে লিপ্টে থাকা শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। তবে মনের এক কোণে সামান্য ধুকপুকানিও কাজ করছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই তেজি মেয়ের রিয়াকশন ঠিক কেমন হবে?
তা আর্য মোটেও জানা নেই। ঠিক তখনই ফোনটা আবারও কর্কশ আওয়াজে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে তার ব্যক্তিগত সহকারী তুহিনের নাম। আর্যর ভীষণ রকমের বিরক্ত লাগলো এই অসময়ের শান্তিতে ব্যাঘাত ঘটায়। সে তেজশ্রীর যাতে টের না পায় সেভাবে অত্যন্ত সাবধানে ফোনটা কানের কাছে নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে তুহিন জরুরি কোনো বিজনেস ডিল বা গুরুত্বপূর্ণ কিছু বলতে নিলেই আর্য তাকে থামিয়ে দিয়ে একদম নিচু গম্ভীর অথচ বোধ হয়ে থাকা গলায় বলে উঠল, আমার বুকে এখন গোটা দুনিয়া ঘুমাচ্ছে তুহিন, ডোন্ট ডিস্টার্ব মি। ওপাশ থেকে তুহিন যেন আকাশ থেকে পড়লো। আর্য চৌধুরীর মুখে এমন কাব্যিক আর রোম্যান্টিক কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চরম বিস্ময়িত হয়ে তুহিন তোতলামো গলায় বলল, মানে স্যার? প্রশ্ন করো না, যা বলছি ঠিক তাই করো। আর্য নিজের গলার স্বর আরও নামিয়ে আদেশ দিল, এই মুহূর্তের মধ্যে আমার ফ্ল্যাটের সামনে মেয়েদের ড্রেস নিয়ে হাজির হবে। তুহিন এবার আরও থতমত খেয়ে গেল। তবে বসের আদেশ বলে কথা, সে আমতা আমতা করে বলল, ইয়েস স্যার, বাট কীরকম ড্রেস আর ড্রেসের সাইজটা যদি বলতেন। আর্য একটু চিন্তায় পড়ল। তেজশ্রী আসলে শাড়ি ছাড়া আর কী ধরনের ক্যাজুয়াল ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে তা তার জানা নেই। এমনকি মেয়েটার নিখুঁত ড্রেস সাইজ কত সেটাও সে কখনো খেয়াল করেনি। আর্য আর অত শত না ভেবে সরাসরি ডিরেক্টর স্টাইলেই বলল, শপিং মলে যত রকমের মেয়েদের ড্রেস রয়েছে, শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, সব রকমের ড্রেস কালেকশন নিয়ে আসবে। আর সাইজও যেন ভিন্ন ভিন্ন রকমের হয়, যাতে ফিটিংসের কোনো সমস্যা না হয়। খবরদার, টাকার কথা চিন্তা করে যদি একটা জিনিসও কম আনো বা আমার পছন্দ না হয় তবে। আই আন্ডারস্ট্যান্ড স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আর্যর হুমকি শেষ হওয়ার আগেই তুহিন তড়িঘড়ি করে বলল এবং ওপাশ থেকে কলটা কেটে দিল। আর্য ফোনটা পাশে রেখে আবার তার বুকের উপর নিশ্চিন্তে ঘুমোতে থাকা তেজশ্রীর দিকে তাকালো। তার এক হাত দিয়ে আলতো করে তেজশ্রীর কপালের অবাধ্য চুলগুলো সরিয়ে দিতে তার ঠোঁটের কোণের হাসিটা আরও চওড়া হলো। আজ যেন এক নতুন সকালের সূচনা হলো তাদের জীবনে। আর্য এবার মোবাইলটা পুরোপুরি সাইলেন্ট করে একপাশে রেখে দিল, যাতে কোনো বাহ্যিক শব্দ তাদের এই একান্ত মুহূর্ততে ভাঙতে না পারে। তেজশ্রী তখনও গভীর ঘুমিয়ে মগ্ন। ঘন কালো পাপড়ি যুক্ত দুটো চোখ সম্পূর্ণ বোঝা, একদম নিষ্পাপ বাচ্চাদের মতো শান্ত হয়ে ঘুমাচ্ছে সে। এই অবস্থায় তাকে দেখলে দুনিয়ার কোনো মানুষ নিশ্চয়ই বিশ্বাস করতে পারবে না যে এই মেয়েটা পুলিশের একজন অত্যন্ত তেজি, কঠিন আর ব্যাকশক্ত অফিসার। অর্য অত্যন্ত মায়াময় নিজের আঙ্গুলের ডগা দিয়ে তেজশ্রীর মুখের ওপর এলোমেলোভাবে পড়ে থাকা চুলের গোছাগুলো আলতো ঘাতে সরিয়ে কানের পিছনে গুজে দিল। তার ঠোঁটের কোণে এক ছেলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। এভাবেই কেটে গেল বেশ কিছুটা সময়। হঠাৎ করে আর্য খেয়াল করলো তেজশ্রীর চোখের পাতা দুটো নড়ছে। সে চোখ মেলতেই যাচ্ছে। বুঝতে পেরেই আর্য চটজলদি নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। বিছানায় শুয়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার ভান করলো সে। তেজশ্রী ধীর গতিতে চোখ ঝুলতেই একদম চোখের সামনে আর্যর চওড়া বুক আর মুখখানা দেখে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। মুহূর্তের জন্য সে বুঝতে পারল না যে সে কোথায় আছে, কিন্তু পরক্ষণে যখন গতরাতের প্রতিটি স্মৃতি, প্রতিটি ছোঁয়া আর আর্যর সে নিশাতুর কণ্ঠের ভালোবাসার স্বীকারোক্তি তার মগজে আঁচড়ে পড়ল, এক অজানা সংকোচ তার নিজের দুই চোখ আবার বন্ধ করে গেল। সে একটা লম্বা তপ্ত শ্বাস নিয়ে এবার চোখ মেলে আর্যর ঘুমন্ত মুখের দিকে তাকালো। কোনো তাড়া না দেখিয়ে সে এক নজরে অপলক তাকিয়ে রইল তার সামনে থাকা এই সুদর্শন পুরুষটির দিকে। অদ্ভুত বিষয় হলো এবার সে আর্যর শক্ত বাহুর বাঁধন থেকে নিজেকে জোর করে ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না। সে অদ্ভুত মোহ যেন তাকেও আচ্ছন্ন করিয়ে রেখেছে। ঠিক তখনই আচমকা আর্য নিজের চোখ দুটো মেলে তাকালো। ধরা পড়ে যাওয়ার এক আকস্মিক ধাক্কায় তেজশ্রী স্তব্ধ হয়ে গেল। তাদের দুজনের চোখ যেন এই এক চুম্বকীয় আকর্ষণে একে অপরের ওপর নিবদ্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ডের সেই নীরবতা ভাঙ্গার জন্যই হয়তো তেজশ্রী এবার চট করে উঠে দাঁড়ালো। বিছানায় উঠে বসে নিজের গায়ের কাপড়ের দিকে তাকাতে গত রাতে চূড়ান্ত আত্মসমর্পণের কথা মনে পড়ে তেজশ্রীর বুকের ভেতরটা হু হু করে উঠল। এক মিশ্র অনুভূতিতে তার চোখের কোণ বেয়ে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে বিছানার চাদরে ছড়ে পড়ল। তেজশ্রীর চোখে সে অশ্রুবিন্দু আর্যর তীক্ষ্ণ নজর এড়াল না। তার বুকের ভেতরটা এক নিমিষে অপরাধবোধে মোচড় দিয়ে উঠল। আর্য বিছানায় উঠে বসল। সে তেজশ্রীর জুবুতুবু হয়ে থাকা বিষণ্ণ অবয়বটার দিকে তীব্র মায়া আর অনুশোচনা নিয়ে তাকিয়ে থেকে অত্যন্ত নরম নিচু গলায় বলল,
আমি এক্সট্রিমলি সরি তেজস্বিনী। আমি গতকাল রাতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আপনাকে কষ্ট দেওয়া বা জোর করা আমার উদ্দেশ্য ছিল না। আর্যর অপরাধবোধে জড়ানো কথার বিপরীতে তেজশ্রীর আর কোনো তর্কই গেল না। সে কেবল এক পলক দেয়াল ঘড়ির দিকে তাকালো, তারপর নিজের গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে শান্ত গলায় বলল, ব্যুরোতে যেতে লেট হচ্ছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। তেজশ্রীর এমন নির্লিপ্ত আর পেশাদার কথায় আর্য বেশ খানিকটা বিস্মিত হলো। কাল রাতের এত বড় একটা ঝটকার পর তেজশ্রীর মাঝে কোনো রাগ, ক্ষোভ বা কান্নাকাটির তীব্র প্রতিক্রিয়া দেখাই গেল না। সে নিজেকে এক অদ্ভুত কঠিন আবরণে আবৃত করে ফেলেছে। তেজশ্রী বিছানা থেকে নেমে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিকঠাক করে নিতেই আর্য এবার বিছানা ছেড়ে নেমে বলে উঠল, শাওয়ার সেরে তারপর বেরোতে চান? এই অবস্থায় ওভাবে যাওয়া ঠিক হবে না। তেজশ্রী মুখ ফুটে কিছু বলার আগেই আর্য আবারও চটজল দিয়ে বলে উঠল, আর পোশাকের জন্য আপনাকে টেনশন করতে হবে না। আপনি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যান, সেখানে আপনার প্রয়োজনীয় পোশাক পেয়ে যাবেন। আর্যর কথা শুনে তেজশ্রী মনে মনে কিছুটা অবাক হলেও মুখে কিছু প্রকাশ করলো না। তবে সে যখন শোবার ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে পা রাখলো, তখন সে যেন অবাকের শেষ পর্যায়ে পৌঁছালো। ঠিক তখনই তেজশ্রীর পেছন পেছন এসে দাঁড়ালো আর্য। সামনের দৃশ্য দেখে মনে হচ্ছে ওটা আর্যর ফ্ল্যাটের ড্রয়িং রুম নয়, যেন আস্ত একটা নামি দামি ড্রেসের শোরুম। সোফা, সেন্টার টেবিল থেকে শুরু করে চারপাশে চেয়ার, পুরো রুমটা মেয়েদের নানা রকম জমকালো আর ক্যাজুয়াল জামা কাপড়ে ভর্তি হয়ে আছে। তেজশ্রী চোখ বড় বড় করে আর্যর দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এত পোশাক কেন এখানে? সব আপনার জন্য। এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটা পোশাক পরে নিন। তেজশ্রী কপালে সামান্য ভাঁজ ফেলে বলল, কিন্তু এত জামা দিয়ে আমি কি করবো আর্য? সৃষ্টিকর্তা আপনাকে অঢেল টাকা দিয়েছে বলে এই নয় যে সেটাকে এভাবে যেখানে সেখানে অপচয় করতে হবে। আর্য তেজশ্রীর এই মিতব্যয়ী চিন্তা দেখে মনে মনে বেশ মজা পেল। সে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে বলল, সৃষ্টিকর্তা যখন আমাকে এত টাকা দিয়েছেন, সেগুলো তো কোনো না কোনোভাবে খরচ করতে হবে, তাই না? আর কথা বাড়াবেন না, আপনার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। এতগুলো থরথরে সাজানো কাপড়ের মাঝে দাঁড়িয়ে তেজশ্রীর মাথা ঘুরছে। সে আসলে কোনটা রেখে কোনটা পরবে। এদিকে তেজশ্রীকে ওভাবে দ্বিধাদ্বন্দ্বে দাঁড়িয়ে থাকতে দেখে আর্যর মনে হলো মেয়েটার হয়তো ড্রেসগুলো মোটেও পছন্দ হয়নি। এর মাঝেই আর্যর পকেটে আবারও তুহিনের কল আসতেই সে কিছুটা আড়ালে গিয়ে চাপা রাগান্বিত স্বরে বলল, ইডিয়েট! আমি তোমায় বলেছিলাম সবচেয়ে দামি আর যত কালেকশন আছে সব নিয়ে আসতে, যত টাকাই লাগুক না কেন। এত কম পোশাক কেন এনেছ? ওপাশ থেকে তুহিন বসের ধমক খেয়ে বেশ নিচু ও আমতা আমতা স্বরেই শুধালো, স্যার, প্রায় 2,76,000 টাকার পোশাক এনেছি। কয়েক মিনিটের মধ্যে এর চেয়েও বেশি আনার দরকার ছিল কি? আর্য আর কথা না বাড়িয়ে বিরক্ত হয়ে লাইটটা কেটে দিল। সেই ড্রয়িং রুমে ফিরে এসে কাপড়ের স্তূপের দিকে তাকাতেই তার নজর গিয়ে আটকালো এক পাশে রাখা একটা গাঢ় নীল রঙের জামদানি শাড়ির দিকে। আর্যর মনের ভেতর হঠাৎ এক তীব্র সুপ্ত ইচ্ছে জেগে উঠল। বলতে ইচ্ছে করলো, তেজস্বিনী, আপনি নীল শাড়িটা পরুন। আপনার তন্নি শরীরে এই নীল রংটা বেশ মানাবে। কিন্তু গত রাতের ঘটনার পর আজ সকালে নিজ থেকে এই আবদারটুকু করার সাহস সে পেল না। আর্য শুধু সেই নীল শাড়িটার দিকে এক পলক তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল। মনে মনে ভাবল, কাজের দিনে তেজশ্রী নিশ্চয়ই এমন শাড়ি পরে ডিবি ব্যুরোতে ডিউটি করতে যাবে না। কিন্তু ঠিক তখনই আর্যকে চরমভাবে অবাক করে দিয়ে তেজশ্রী পা বাড়িয়ে সোজা এই সেই নীল রঙের শাড়িটাই নিজের হাতে তুলে নিল। আর্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেজশ্রী শাড়িটা নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। যাওয়ার আগে সে আর্যর দিকে তাকালো না ঠিকই, কিন্তু আর্যর ঠোঁটের কোণে এতক্ষণে সমস্ত মেঘ কেটে গিয়ে আবারও এক ছেলতে বিজয়ের হাসি ফুটে উঠল। নীল রঙে তার তেজস্বিনীকে দেখার জন্য তার মন এখন ব্যাকুল হয়ে উঠেছে। হাসপাতালের আইসিইউর ভেতরের পরিবেশটা একদম থমথমে। চারপাশের লাইফ সাপোর্ট মেশিনের যান্ত্রিক ও একটানা পিপ পিপ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। সেই ভিআইপি কেবিনের মাঝখানের বিছানায় গত কয়েক মাস ধরে শয্যাশায়ী হয়ে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমানের একমাত্র ছেলে সুলতান। এতগুলো মাস পার হয়ে গেল, কিন্তু তার জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। হাসপাতালের সাদা বিছানায় সে অবশ হয়ে পড়ে রয়েছে, ঠিক যেন এক জীবন্ত লাশ। জুলফিকার রহমান ধীর পায়ে ছেলের শয্যার পাশে এসে দাঁড়ালেন।
ক্ষমতার দম্ভে অন্ধ এই মানুষটার চোখ দুটো এখন একমাত্র সন্তানের এই করুণ দশা দেখে হিংস্রতায় জ্বলজ্বল করছে। তিনি সুলতানের কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বললেন, তুই শুধু একবার চোখ মেল বাপ, শুধু একবার এই কোমা থেকে সুস্থ হয়ে ফিরে আয়। তারপর তোর যারা এই অবস্থা করেছে তাদেরকে আমি নিজ হাতে তিলে তিলে মারব। ক্ষমতা কাকে বলে আমি তাদের বুঝিয়ে দিব। কথাটা শেষ করেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা চিফ নিউরোলজিস্টের দিকে ঘুরে দাঁড়ালেন। গলার স্বর কঠোর হয়ে জিজ্ঞেস করলেন, আমার ছেলে কবে নাগাদ সুস্থ হবে ডক্টর? আর কতদিন এভাবে পড়ে থাকবে? ডাক্তার কিছুটা ভয়ে ঢোকিলে কাচুমাচু হয়ে বললেন, স্যার, সুলতান স্যারের বর্তমান কন্ডিশন আগের চেয়ে বেশ ভালো। ওনার মস্তিষ্কের রেসপন্স বাড়ছে। আমরা আশা করছি আর অল্প কিছুদিনের মধ্যেই উনি পুরোপুরি কোমা থেকে সুস্থ হয়ে উঠবেন। জুলফিকার রহমান আর কোনো কথা না বাড়িয়ে কেবল একটা ক্রূর দৃষ্টি দিয়ে আইসিইউর রুম থেকে বেরিয়ে এলেন। করিডোরে আসতেই তার বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ সজীব ভূঁইয়া চারপাশটা ভালো করে দেখে নিয়ে ওনার ফিসফিসিয়ে বলল, স্যার, আমরা তো খুব ভালো করেই জানি সুলতান স্যারের এই অবস্থার পিছনে আসল কার হাত রয়েছে। এই ডিবি অফিসার তেজশ্রী তো স্যারের এই অবস্থা করছে। সব কিছু জানার পরও আমরা কেন এভাবে হাত গুটিয়ে বসে আছি? স্যার, কেন আমরা এখনও তাকে তার মতো স্বাধীনভাবে চলতে দিচ্ছি? জুলফিকার রহমান হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি তীব্র রাগে ও রক্তচক্ষু নিয়ে সজীবের দিকে তাকিয়ে হিসিয়ে গলায় বললেন, গর্দব কোথাকার, মাথায় কি এক বিন্দু বুদ্ধি নেই তোর? ওই মেয়ে ডিবির তুখোর অফিসার। ও একা নয়, ওর পিছনে পুরো ডিপার্টমেন্ট কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, আমার যতগুলো চোরাচালানের সেভ রুট আর গোপন ফাইল আছে তার অনেকগুলো খবরই অলরেডি ওই মেয়ের কাছে হাতে চলে গেছে। এই মুহূর্তে যদি আমি আবেগের বশে ওর গায়ে একটা আঁচড় কাটি, তবে সব প্রমাণ মিডিয়া আর কোর্টের সামনে চলে আসবে। আর মাত্র কিছুদিন পরেই দেশের সাধারণ নির্বাচন, এটা ভুলে গেলি? আর ওই মেয়ের তো কম ক্ষতি করার চেষ্টা করিনি, কিন্তু পেরেছি কি? সজীব চুপ করে রইল। জুলফিকার রহমান নিজের কোটের হাতাটা টেনে ঠিক করতে করতে আরও হিংস্র গলায় বললেন, এখন আমার নিজের ইমেজ ক্লিন রাখা দরকার। আগে নির্বাচনটা পার হতে দে, আর এদিকে সুলতানা সুস্থ হয়ে উঠুক। তারপর দেখবি ওই তেজস্বীকে আমি রাস্তার কুকুরের মতো পিটিয়ে মারব। ওর পুরো অহংকার আমি মাটিতে মিশিয়ে দিব। বসের ভেতরের এই ভয়ঙ্কর রূপ দেখে সজীব ভূঁইয়া আর কোনো কথা বলার সাহসই পেল না। সে অবুজের মতো কেবল বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। তেজশ্রী ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। তার মুখ পেয়ে তখনও 2-1 ফোঁটা পানির বিন্দু গড়িয়ে পড়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে সে শোবার রুমে আর্যকে দেখতে পেল না। তবে একটু কান পাততেই রান্নাঘর থেকে খুটখাট শব্দ ভেসে আসলো। তেজশ্রী মাথা থেকে তোয়ালেটা বেঁধে ফেলে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরে ঢুকতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। আর্য অত্যন্ত কাঁচা হাতে নাস্তা বানানোর চেষ্টা করছে। আস্ত একটা বিজনেস এম্পায়ার যে মানুষটা এক তুড়িতে সামলায়, সে এখন ফ্রাই প্যান আর চামচ হাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তেজশ্রীকে হুট করে দরজায় এসে দাঁড়াতে দেখেই আর্য কেমন যেন থতমত খেয়ে গেল। নীল শাড়িতে তেজশ্রীকে এতটা স্নিগ্ধ লাগছে সেটা হয়তো সে কল্পনাও করতে পারেনি। আর সেই ঘোর লাগা মুহূর্তেই আর্যর হাত থেকে কাচের প্লেটটা ফুসকে ঠাস করে ফ্লোরে লুটিয়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তেজশ্রী চমকে উঠে বলে উঠল, আরে করছেনটা কি আপনি? আর্য অপ্রস্তুত হয়ে নিজেকে সামলাতে তাড়াতাড়ি ফ্লোরে থেকে কাচের ভাঙা অংশগুলো হাত দিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে যা হওয়ার তাই হলো। একটা ধারালো কাচের টুকরো সোজা তার আঙুলে গেঁথে গেছে। আর্য তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিল বটে, কিন্তু মুখ ফুটে কোনো শব্দ করল না। আর্যর আঙ্গুল থেকে রক্ত গলিয়ে পড়াটা তেজশ্রীর নজর এড়াল না। সে আর এক মুহূর্ত না ভেবে তড়িৎ বেগে আর্যর সামনে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। আর্যর শক্ত হাতটা নিজের নরম হাতের মুঠোয় নিয়ে বেশ চিন্তিত ও অস্থির গলায় বলল, পাগল হয়েছেন আপনি? কাচের জিনিস এভাবে হাত দিয়ে কেউ তোলে? এমন বাচ্চাদের মতো তাড়াহুড়ো কেন করছেন? আর্য তেজশ্রীর এই অজস্র প্রশ্নের কোনো উত্তরই দিল না। উত্তর দেওয়ার কোনো মানসিক অবস্থাতেও সে ছিল না। সে কেবল এক নজরে তার সামনে হাঁটু কেটে বসে থাকা মেয়েটার চিন্তিত মায়াবী মুখখানার দিকে তাকিয়েই রইল। তেজশ্রীর ভেজা চুলগুলো মুখের চারপাশে লেপ্টে আছে। সেখান থেকে চুয়ে পড়া পানির ফোঁটা আর ত্বকের মুক্তোর মতো চকচক করছে।
আর্যর মনে হলো তার সামনে কোনো মূর্তির মানবী নয়, যেন কোনো অপ্সরা এসে দাঁড়িয়েছে। আর্যর চোখের পলক এক মুহূর্তের জন্য সরছে না। তেজশ্রী হয়তো অস্থির হয়ে আর্যর আঙুলটা চেপে ধরে রেখেছে। ভালো করে লক্ষ্য করে দেখলো আর্য খুব বেশি গভীর নয়, সামান্যই কেটেছে। সে আর দেরি না করে চট করে উঠে দাঁড়ালো এবং ফ্রিজ খুলে কয়েক টুকরো বরফ বের করে আনলো। তারপর পরম মায়ায় আর্যর আলতো কেটে যাওয়া আঙুলটাতে বরফটা চেপে ধরলো, যাতে রক্ত পড়াটা দ্রুত বন্ধ হয়ে যায়। রান্নাঘরের এই ছোট্ট দুর্ঘটনার মাঝে দুজনের মধ্যকার সকালের সমস্ত দূরত্ব যেন নিমিষেই উধাও হয়ে গেল। এতক্ষণ ধরে একটা সেকেন্ডের জন্য তেজশ্রীর মুখ থেকে চোখ সরায়নি আর্য। ওর এই এতটুকু কাটার জন্য তেজশ্রীর চোখে মুখে যে অস্থিরতা ফুটে উঠেছিল, সেটা আর্যকে এক অদ্ভুত করে এনে দিয়েছে। তেজশ্রী বরফ লাগানো শেষ করে এবার বেশ গম্ভীর আদেশি গলায় বলল, চুপচাপ শান্ত ছেলের মতো এক কোণে বসে থাকুন, বাকি কাজটা আমি করছি। আর্য ঠিক বাধ্য বালকের মতোই আচরণ করলো। সে আর কোনো অজর আপত্তি না করে কিচেনের এক কোণায় গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। চওড়া বুকের ওপর দুই হাত বেঁধে সে অপলক চোখে দেখতে লাগলো তার তেজি অফিসার বইয়ের গৃহিণী রূপ। তেজশ্রী নিজের নীল শাড়ির আঁচলটা টেনে কুঁচিয়ে কোমরে শক্ত করে গুঁজে নিল। তারপর কিচেনের ক্যাবিনেটগুলো খুঁজে খুঁজে নাস্তার প্রয়োজনীয় উপকরণ, আটা, ডিম আর তেল এক এক করে হাতের কাছে গুছিয়ে নিতে লাগলো। ওর এই ব্যস্ততা দেখে আর্য আলতো করে মনে করিয়ে দিল, আপনি বিউরোতে যেতে দেরি হয়ে যাচ্ছে না? তেজশ্রী চুলার ওপর ফ্রাইং প্যানটা বসাতে বসাতে না তাকিয়ে জবাব দিল, 1-2 দিন একটু দেরি হলে দুনিয়া উল্টে যাবে না? আর্য হাসলো, অত্যন্ত অমায়িক আর মুগ্ধ এক হাসি। তারপর তেজশ্রীর অলক্ষ্যে একদম নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার লক্ষ্মী বউ। আর্যর এই চুরি সূত্রে বলা কথাটা কি তেজশ্রীর কান পর্যন্ত পৌঁছালো? তা নিশ্চিত হওয়া গেল না ঠিকই, তবে তেজশ্রীর মুখটা চুলার দিকে ঘোরানো থাকলেও তার ঠোঁটের কোণায় এক ছেলতে মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। রুমে আবার কিছুক্ষণ নীরবতা নেমে আসার পর আর্য হুট করে গম্ভীর মুখে বলে উঠল, আপনি ঘুমের ঘরে খুব কমই শ্বাস নেন তেজস্বিনী। তেজশ্রী রুটি বেলার বেলুনটা হাতে নিয়ে বেশ অবাক হয়ে আর্যর দিকে তাকালো। দুই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চান? আর্য দেয়াল থেকে পিঠ সোজা করে একটু এগিয়ে এসে রসিকতার সুরে বলল, আজ ভোরে আমি ঘড়ি ধরে গুনে দেখেছি, শেষ 20 মিনিটে আপনি মাত্র 308 বার শ্বাস প্রশ্বাস নিয়েছেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের তুলনায় যা বেশ কম। শুনে তেজশ্রীর মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। সে হাতের বেলুনটা রেখেই আর্যর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ স্তব্ধ থেকে অবিশ্বাস্য গলায় বলল, আপনি আপনি আজ সকালে ঘুম থেকে উঠে এসব ফালতু জিনিস বসে বসে গুনছেন? আর্য নিজের হারানো হাসিটা ফিরে পেয়ে মৃদু শব্দে হেসে উঠল। তেজশ্রী আর কোনো কথা খুঁজে না পেয়ে কৃত্রিম রাগ দেখিয়ে আবার নিজের রান্নায় মনোযোগ দিল। তবে চেষ্টা করেও সে তার ঠোঁটের কোণে সেই লাজুক হাসিটা আর আড়াল করতে পারল না। পুরো কিচেনটা যেন এক লহমায় এক নবদম্পতির চেনা খুনসুটিতে মুখর হয়ে উঠল। ডিবি কার্যালয়ের নিজের ডেস্কে বসে ল্যাপটপের কিবোর্ডে টাইপ করছে তেজশ্রী। তার তীক্ষ্ণ দৃষ্টি পুরোপুরি নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে থাকা কেসের ডায়েরি আর উলটপালট তথ্যের দিকে। তবে আজ অন্য দিনগুলোর মতো তার মুখে কোনো কঠোর বা রুক্ষ ভাব নেই, বরং জটিল সূত্রগুলো একটার সাথে আরেকটা মিলে যেতেই তার ঠোঁটের কোণে বারবার এক ছেলতে রহস্যময় হাসি ফুটে উঠছে। আজ সকালে পুরোতে আসার সময় আর্য তাকে নিজেই গাড়িতে করে ড্রপ করে দিয়ে গেছে। তেজশ্রী যখন অফিসে পৌঁছায় তখন টেবিলে শুধু হৃদয় একা উপস্থিত ছিল। ইকরা আর রিদওয়ান কেসের অন্য একটা তদন্তে সকাল সকালই বাইরে গিয়েছিল। তেজশ্রী একটা বিশেষ তথ্যের সত্যতা যাচাই করার জন্য হৃদয়কে তক্ষুনি বাইরে পাঠিয়েছিল। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরানোর আগেই তেজশ্রীর মোবাইলটা ডেস্কে কেঁপে উঠল। স্ক্রিনে হৃদয়ের নাম ভেসে আসতেই তেজশ্রী চটজলদি কলটা রিসিভ করে কানের কাছে নিল। ওপাশ থেকে হৃদয় বেশ উত্তেজিত গলায় বলল, ম্যাম, আপনি ঠিক যা সন্দেহ করেছিলেন একদম তাই হয়েছে। আমি এইমাত্র অকাট্য প্রমাণ পেয়েছি। আমি এখনই ব্যুরোতে ফিরছি, সামনাসামনি সব ডিটেলস বলছি। তেজশ্রী মুখে কোনো উত্তর দিল না, শুধু ফোনটা রেখে দিয়ে তার ঠোঁটের কোণে জয়ের হাসিটা আরও একটু চড়া হলো। ঠিক তখনই কেবিনের দরজার
কাঁচের দরজা ঠেলে একে একে ভিতরে ঢুকলো ইকরা আর রেদওয়ান। তারা কেসের কোনো একটা গুরুতর বিষয় নিয়ে নিজেদের মধ্যে নিচু স্বরে আলোচনা করতে করতেই ঢুকছিল, কিন্তু ভিতরে ঢুকেই তেজশ্রীর দিকে চোখ পড়তেই ইকরা মাঝপথেই থমকে গেল। তার চোখ দুটো যেন কপালে উঠল। ইকরার ঠিক পেছনে থাকা রেদওয়ানও তেজশ্রীকে দেখে বেশ খানিকটা চমকে উঠল এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডিবির এই দুর্ধর্ষ অফিসারকে পুরো ডিপার্টমেন্ট সবসময় শার্ট প্যান্ট কিংবা সালোয়ার কামিজে ফর্মাল লুকেই দেখে অভ্যস্ত। এই প্রথম তেজশ্রী গায়ে জড়িয়ে এসেছে এক রাজকীয় নীল রঙের শাড়ি। কাজের ফাঁকে ফাঁকে তার অবাধ্য ভেজা চুলগুলো চোখের ওপর এসে আছড়ে পড়ছে, আর সে বারবার এক হাত দিয়ে তা কানের পেছনে গুঁজে দিচ্ছে। ইকরা নিজের বিস্ময় কাটিয়ে স্বভাবস্বরূপ মজার ছলে তেজশ্রীর টেবিলের সামনে এগিয়ে এলো, দুই হাত কোমরে রেখে বলল, ওরে বাবা, এ আমি কোন তেজস্বীকে দেখছি রে? নীল শাড়িতে তো তুই একদম রূপকথার নীলাঞ্জনা হয়ে গেছিস। ঘটনা কি বলতো? আজ সূর্য কোন দিকে উঠেছিল? ইকরার এমন খুনসুটিতে তেজশ্রী কিছুটা লাজুক হাসলো। এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে এক ধ্যানে তেজশ্রীর এই মায়াবী রূপের দিকে তাকিয়েছিল রেদওয়ান। সে নিজেকে সামনে নিয়ে একটু এগিয়ে এসে মৃদু হেসে বলল, সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে তেজস্বী, যাকে বলে একদম অপরূপ সৌন্দর্যের অধিকারী। রেদওয়ানের এই অতিরিক্ত প্রশংসায় তেজশ্রী কিছুটা অস্বস্তি বোধ করলো এবং চট করে তাদের এই ব্যক্তিগত আলোচনাটা এড়াতে চাইল। ঠিক তখনই যেন ত্রাতা হয়ে কেবিনে এসে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো হৃদয়। হৃদয় ঘরে ঢুকতেই দেখেই তেজশ্রী নিজের সমস্ত রোম্যান্টিক আর লাজুক আভব ছেড়ে এক সেকেন্ডে শটান হয়ে চেয়ারে বসলো। তার চোখে মুখ মুহূর্তেই ডিবি অফিসারের চেনা কঠোরতায় রূপ নিল। কেসের মূল মোড়টা আসলে লুকিয়েছিল প্রথম দিকের একটা খুনে। সিরিয়াল কিলারের অন্যতম ভিকটিম আদিত্য কুমারের বাড়ির ছাদ থেকে, যেখানে মার্ডার হয়েছিল, ঠিক সেখান থেকে ফরেন্সিক টিম একটা ভাঙ্গা কানের দুল উদ্ধার করেছিল। এখন ওটার সাধারণ এভিডেন্স হিসেবে ধরে কিছু ছবি কেস ফাইলের ইনফরমেশনের জন্য রেখে দেওয়া হয়েছিল। তেজশ্রী গতকাল রাতে সেই ছবিগুলো নিখুঁতভাবে জুম করে লক্ষ্য করেছিল। সেই দুলটার ভেতরের অংশে অত্যন্ত সূক্ষ্মভাবে ইংরেজিতে দুটো অক্ষর খোদাই করা ছিল, এসকে। তার পরের অক্ষরগুলো দুটো দুলটা ভাঙ্গা থাকার জন্য বোঝাই যাচ্ছিল না। এই এসকে লেখাটার সূত্র ধরেই তেজশ্রী পুরো ঢাকা শহরের নামি দামি জুয়েলারি ব্র্যান্ডগুলোর ওপর নজর দিতে বলেছিল হৃদয়কে। আর হৃদয়ও এই ক্লু ধরে তদন্ত করে এসকে নামের বেশ কিছু নামকরা জুয়েলারি শপের সন্ধান পেয়ে গেছে, যার মধ্যে এই খুনি বা ভিকটিমের কোনো গভীর যোগসূত্র রয়েছে। এবং সেই দোকানগুলোর সূত্র ধরে আজ সকাল থেকেই এক দোকান থেকে অন্য দোকানে চক্কর কেটেছে হৃদয়। হৃদয়কে কেবিনে ঢুকতে দেখে তেজশ্রী ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো, এনি আপডেট হৃদয়? হৃদয় পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, ইয়েস ম্যাম, আমাদের কাছে কানের দুলের যে ছবিগুলো ছিল সেটার পিছনে এসকে খোদাই করা ছিল। ওই নামে ঢাকা শহরে বেশ অনেকগুলো জুয়েলারি শপ থাকলেও কোনোটার সাথেও আমাদের ভিকটিম বা কিসের ইনফরমেশন মিলছিল না। তারপর অনেক খোঁজাখুঁজি আর জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওল্ড রেকর্ড গেটে লাস্টের ভাঙা অক্ষরটা উদ্ধার করতে পেরেছি। পুরো নামটা আসলে এসকে যে জুয়েলারি। তেজশ্রী টেবিলের ওপর দুই হাত রেখে একটু ঝুঁকে বসে বলল, গুড জব। তারপর কি জানতে পারলে? ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা ইকরা এবং রেদওয়ানও এবার অত্যন্ত মনোযোগ দিয়ে হৃদয়ের কথা শুনছে। হৃদয় তার হাতের ফাইলটা তেজশ্রীর টেবিলের ওপর রেখে আবারও বলল, এসকে যে জুয়েলারি শপের মেন ব্রাঞ্চে যাওয়ার পর জানতে পারলাম এই নামটা মূলত তাদের অনেক পুরনো নাম। বর্তমানে ওটা রিব্র্যান্ডিং করে এসকে টি নামকরণ করা হয়েছে। আর ম্যাম, আমাদের ধারণা অনুযায়ী ঠিক 15 বছর আগে এই নামটা পরিবর্তন করা হয়েছিল, যার অর্থ খুব পরিষ্কার। এই দুলটা যে নারী বা পুরুষ অর্ডার দিয়েছিল সে আজ অন্তত 15 বা 20 বছর আগে এটা তৈরি করেছিল। হৃদয়ের মুখে এই তথ্য শুনে ইকরা এবং রেদওয়ান বেশ অবাক হলো। তবে রেদওয়ান কিছুটা দ্বিমত পোষণ করার ভঙ্গিতে হাত নেড়ে বলল, কথাটা ইন্টারেস্টিং হলেও এটা তো খুব স্বাভাবিক বিষয় হৃদয়। 20 বছর আগে কোনো ভিনটেজ জুয়েলারি বা মায়ের আমলের গহনা এই যুগের যে কেউ কিনতে পারে, এর সাথে খুনের ঘটনা সরাসরি সম্পর্ক কতটা? রেদওয়ানের এই যৌক্তিক প্রশ্নের পিঠে তেজশ্রী নিজের চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পরনে নীল শাড়ির আঁচলটা আলতো করে টেনে সে রেদওয়ানের মুখোমুখি হয়ে গম্ভীর গলায় বলল, সম্পর্ক আছে রিদওয়ান। মনে আছে ড্রয়িং রুমে সেই দেয়াল ঘড়িটার কথা, যেটা অদ্ভুতভাবে ঠিক মিনিটের 4-এর কোঠায় এসে বন্ধ হয়ে গিয়েছিল?
এবং আগের 4টা ক্রাইম সিনেই ঘড়ির কাঁটা ওখানেই লক করা ছিল। রেদওয়ান আর ইকরা একে অপরের দিকে তাকালো। তেজশ্রী কেবিনের মাঝে 2 পা হেঁটে এসে বলল, আমি গতকাল মাঝরাতে বিরতি বসে একা একা এই ধাঁধার সমাধান বের করেছি। ঘড়ির মিনিটের 4-এর কোঠা মানে কি? 4-এর ঘরে মিনিটের কাঁটা থাকা মানে প্রকৃত সংখ্যা হলো 20 মিনিট। আর এবার হৃদয়ের আনা এই ক্লুটা মানে দুলটার বয়সও 20 থেকে 15 বছর। এই দুটো জিনিস কি স্রেফ কাকতালীয়? আমার মনে হচ্ছে এই পুরো সিরিয়াল কিলিং কেসের নেপথ্যে আজ থেকে ঠিক 20 বছর আগের কোনো অন্ধকার বা নৃশংস ঘটনা লুকিয়ে আছে, যাকে কেন্দ্র করে এই কিলার এখন প্রতিশোধের খেলায় মেতেছে। তেজশ্রী এক মুহূর্ত থামলো, তারপর সবার দিকে তাকিয়ে নিজের চূড়ান্ত নির্দেশ দিয়ে বলল, এখন আমাদের প্রধান কাজ হবে এই পর্যন্ত যে 5 জন খুন হয়েছে তাদের প্রত্যেককেই একই সূত্র ধরে একই সূত্রে রেখে তাদের অতীত জীবনটা কেটে দেখা। আজ থেকে 20 বছর আগে তারা কে কোথায় ছিল, তাদের মাঝে কোনো কমন ফ্রেন্ড, বিজনেস বা শত্রুতা ছিল কিনা, সেই পুরনো ঘটনা আমাদের বের করতেই হবে। এছাড়া এই কেসের সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু মেলাতে হবে, তা না হলে এই সাইকোপ্যাথ কিলার মানে সিরিয়াল কিলার সব কিছু খুব শীঘ্রই হয়তো তার 6 নম্বর শিকারের দিকে পা বাড়াবে। তেজশ্রীর এমন নিখুঁত আর দূরদর্শী বিশ্লেষণ শুনে রেদওয়ান আর কিছু বলার সুযোগই পেল না। তার চোখ জোড়া তেজশ্রীর বুদ্ধিমত্তা আর ওই নীল শাড়ির রূপের কম্বিনেশনে আরও মজে গেল। তেজশ্রীর ব্রিফিং শেষ হতেই হৃদয় আর ইকরা দুজনেই ফাইলপত্র নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নিজেদের মতো করে কম্পিউটারের ডেটাবেস ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। রেদওয়ান একই জায়গায় কাঠের মতো দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে এক অদ্ভুত দ্বিধা আর জড়তা। তেজশ্রী তার ল্যাপটপটা বন্ধ করতে করতে একবার রেদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর সোজা হয়ে বসে বলল, কি হয়েছে রিদওয়ান, অমন করে দাঁড়িয়ে আছো কেন? নাথিং। রেদওয়ান আমতা আমতা করে দৃষ্টি এড়াতে চাইল। তেজশ্রী ডিবির চেনা ভঙ্গিতে একদিকের ভ্রু কুঁচকিয়ে বলল, কিছু তো একটা অবশ্যই হয়েছে, তোমার ফেস রিড করতে পারছি আমি, বলো কি বলবে। রেদওয়ান কিছুক্ষণ গভীর নীরবতায় ডুবে রইল। নিজের ভিতরে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে সে তেজশ্রীর আরও এক কদম কাছে এগিয়ে আসলো, তারপর কিছুটা নার্ভাস গলায় বলল, আসলে তেজস্বী, একটা ব্যক্তিগত কথা ছিল। আসলে আসলে কি? আসলে পুলিশ অফিসারের মতো সরাসরি বলো। তেজশ্রী তাড়া দিল। রেদওয়ান বুক ভরে একটা লম্বা দম নিল। তেজশ্রীর চোখের দিকে তাকিয়ে সে নিজের মনের কথাটা এবার বলেই ফেলবে। এমন সময় তেজস্বী, আমি আসলে তোমাকে ঠিক সেই মোক্ষম মুহূর্তেই রেদওয়ানের কথা সম্পূর্ণ কেড়ে নিয়ে তেজশ্রীর ডেস্কের ওপর রাখা মোবাইলটা তীব্র আওয়াজে বেজে উঠল। আচমকা এই শব্দে রেদওয়ানের ভেতরের পুরো সাহসটা যেন এক ধাক্কায় দমে গেল। তেজশ্রী ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রেদওয়ানকে উদ্দেশ্য করে হাত উঁচিয়ে বলল, জাস্ট আ মিনিট রিদওয়ান, একটা জরুরি কল। রেদওয়ান মনে মনে চরম বিরক্ত হলো, মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে মাথা নেড়ে সায় দিল। তেজশ্রী স্ক্রিনে তার বাবার নাম দেখে চটজলদি কলটা রিসিভ করলো, কিন্তু ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে বাবার বদলে তার মায়ের অত্যন্ত অস্থির আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। তেজশ্রী, তুই যেখানে থাকিস না কেন, বুড়োর সব কাজ ফেলে এখনই বাসায় আয়। মায়ের গলার এমন তাড়া আর অস্বাভাবিক সুর শুনে তেজশ্রীর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে সোজা হয়ে দাঁড়িয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? বাবা ঠিক আছে তো? কোনো ঝামেলা হয়েছে? তুই আগে বাসায় আয়, তাহলে সব নিজের চোখে দেখবি আর বুঝবি। মা ওপাশ থেকে আর কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে খট করে কলটা কেটে দিলেন। ফোনটা কানের কাছ থেকে নামিয়ে তেজশ্রী কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। সে কিছুই মাথায় খাটাতে পারছে না। বাবা মা ঢাকা শহরে আসার পর থেকে সাধারণত কোনো বড় কারণ ছাড়া তারা এভাবে হুট করে হুকুম দিয়ে তেজশ্রীকে ডিউটি থেকে ডেকে পাঠান না। কোনো বিপদ আপদ বা বড় কোনো ঝামেলা হয়নি তো? তেজশ্রী আর এক মুহূর্ত নষ্ট করা সমীচীন মনে করলো না। সে দ্রুত টেবিল থেকে নিজের পার্স আর আইডি কার্ডটা তুলে নিয়ে রেদওয়ানের সামনে এসে দাঁড়ালো। বেশ তাড়াহুড়ো করেই বলল, রেদওয়ান, তোমরা কানের দুল আর ভিকটিমদের ওল্ড রেকর্ডের বাকি কাজটুকু সামলে নিও। আমাকে এই মুহূর্তে বাসায় যেতে হবে, মা খুব জরুরি ভিত্তিতে ডেকেছে। রেদওয়ান নিজের মনের কথা বলতে না পারার আফসোস একপাশে রেখে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, কোনো সিরিয়াস সমস্যা হয়নি তো তেজস্বী? আমি কি সাথে আসবো? না না,
তেমন কিছু না আশা করি। যদি কোনো বড় সমস্যা হয় আমি ফোন করব, তোমায় জানাবো। বলেই নীল শাড়ির কুচিটা এক হাতে সামান্য সামলে নিয়ে দ্রুত পায়ে বুড়ো থেকে বেরিয়ে গেল তেজশ্রী। তেজশ্রী তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে যেতেই ইকরার টেবিলের অপর রাখা মোবাইলটা হঠাৎ সজোরে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ইকরার মুখের সমস্ত চপলতা এক নিমিষেই উধাও হয়ে গেল। ডায়ালে সেভ করা সেই অতি পরিচিত নাম্বারটার দিকে তাকিয়ে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কলটা রিসিভ করার বিন্দুমাত্র ইচ্ছা তার হলো না। ফোনটা একবার পুরো রিং হয়ে কেটে গেল। ইকরা ভাবলো যাক, বাঁচা গেল। কিন্তু তার সেই স্বস্তি স্থায়ী হলো না। প্রথমবার কেটে দেওয়ার পর দ্বিতীয়বার আবারও একই নম্বর থেকে কল আসতেই পুরো কেবিনের পরিবেশটা থমথমে হয়ে গেল। ইকরা এবার চরম বিরক্তি আর অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তুলে নিয়ে রিসিভ করলো। সে কান পর্যন্ত ফোনটা নিতেই ওপাশ থেকে এক অত্যন্ত ভারী ও গম্ভীর আদেশী কণ্ঠস্বর ভেসে আসলো। গ্রামে কবে আসছিস? ইকরা নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রেখে একটু অনুনয়ের স্বরে বলল, বলেছিলাম তো আব্বু, এখানে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কেসের ইনভেস্টিগেশন চলছে। আমি ভীষণ ব্যস্ত আছি, এই মুহূর্তে কিছুতেই আসতে পারবো না। মেয়ের এই যুক্তি ওপাশ থেকে ভদ্রলোককে আরও বেশি ক্ষিপ্ত করে তুলল। তিনি প্রচণ্ড রাগান্বিত ও কঠোর কণ্ঠে গর্জে উঠলেন, আমি তোর আর কোনো বাহানা বা তালবাহানা শুনতে চাচ্ছি না ইকরা। একে তো আমার অমতার নিষেধ থাকা সত্ত্বেও তুই জেদ করে পুলিশ ডিপার্টমেন্টের মতো একটা ঝুঁকিপূর্ণ চাকরিতে ঢুকেছিস। তোকে আমি মাত্র এই একটা সপ্তাহ সময় দিচ্ছি, এর মাঝেই তুই সোজা গ্রামে চলে আসবি। তা না হলে এর পরের ব্যবস্থা কিন্তু আমি আমার মতো করে করব, তখন ভালো হবে না বলে দিলাম। কথাটা শেষ করেই ওপাশ থেকে ভদ্রলোক আর কোনো উত্তরের অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিলেন। ইকরা স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনে থাকা নাম্বারটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে এলো। ইকরার বাবা মফস্বরের এক সম্ভ্রান্ত জমিদার বংশের বংশধর। প্রাচীনপন্থী আর অভিজাত্যের অহংকারে অন্ধ এই মানুষটি কোনোভাবে মেনে নিতে পারেন না যে তাদের বাড়ির একটা মেয়ে মানুষ হয়ে ঘরের বাইরে গিয়ে এভাবে চোর ডাকাত আর খুনের পেছনে পুলিশ সেজে দৌড়াদৌড়ি করবে। ওনার তীব্র অনিচ্ছা আর অমত থাকা সত্ত্বেও ইকরার নিজের স্বপ্ন পূরণ করতে প্রায় জোর করেই ঢাকায় এই ডিবির চাকরিতে জয়েন হয়েছে। সেই কারণে বাবা গত কয়েক বছর ধরে অভিমান আর রাগে তার সাথে প্রায় কথাই বলতেন না। কিন্তু ইদানিং তিনি হঠাৎ করেই ঘন ঘন কল দিয়ে ইকরাকে বারবার গ্রামে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। বাবার এই আকস্মিক তাগাদার পেছনের আসল কারণটা ইকরা খুব ভালো করে আন্দাজ করতে পারছে। জমিদার বংশের নিয়ম অনুযায়ী হয়তো ওনারা ইকরার অমতি গ্রামে কোনো বড় ঘরনার পাত্রের সাথে তার বিয়ের পাকাপোক্ত কথা বলেই ফেলেছেন। আর সেজন্যই চাকরি ছাড়িয়ে তাকে চিরকালের জন্য গ্রামে আটকে রাখার এই নতুন চক্রান্ত। তেজশ্রীর গাড়িটা এসে থামলো নিজের চেনা ফ্ল্যাটের সামনে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নামতেই তার নজর গেল নিচে পার্কিং জোনের দিকে। সেখানে আগে থেকে বেশ কয়েকটা নামি ও নামকরা দামি গাড়ি সুন্দর করে পার্ক করা রয়েছে। তেজশ্রী সেই গাড়িগুলোর দিকে এক পলক তাকিয়ে আর এক সেকেন্ডও কালক্ষেপণ না করে সোজা হেঁটে ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেল। তার পরনের এখনও আর্যর ফ্ল্যাট থেকে পরে আসা সেই কারো নীল রঙের শাড়ি। ফ্ল্যাটের সামনে গিয়ে তেজশ্রীর কলিং বেল বাজাতেই ভিতর থেকে দরজা খুলে দিল কণা। কণাকে দেখে বেশ স্বাভাবিক ও শান্তই মনে হলো। চেহারায় কোনো বিপদের বা উদ্বেগের ছাপ নেই। তেজশ্রী স্বস্তির শ্বাস ফেলে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে কণা? মা ও বাবা হুট করে ডাকলো কেন? তেজশ্রী তখনও কিছুই মাথায় খাটাতে পারছে না। গতকাল রাতে সে নিজের ফ্ল্যাটে ফেরেনি। তা নিয়ে যে মা বাবা এত বড় ঝামেলা করবেন না সেটা সে জানে, কারণ সে ফোন করে অলরেডি জানিয়ে দিয়েছিল যে বুড়োর জরুরি কেসের কাজের চাপের কারণে সে রাতে ফিরতেই পারবে না। তেজশ্রী ধীর পায়ে ড্রয়িং রুমে পা রাখলো। তার ভিতর ঢুকতেই তার চোখ একদম চরকাজ। সে দেখলো ড্রয়িং রুমের সোফায় বেশ রাজকীয় ভঙ্গিতে বসে আছে স্বয়ং আর্য চৌধুরী। আর তার ঠিক পাশের সোফাতেই বসে আছেন আরও দুজন বয়স্ক সম্ভ্রান্ত মহিলা এবং পুরুষ। তেজশ্রীকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে আর্যর ঠোঁটের কোণে এক ছিলতে চওড়া ও মুচকি হাসি ফুটে উঠল। তেজশ্রীর সামনে সেই অপরিচিত বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে চিনতে না পারলেও নিজের ভদ্রতা বজায় রেখে নম্রভাবে সালাম দিল। সালাম নিতেই আর্যর দাদু মোনালিসা বেগম অত্যন্ত স্নেহমাখা হাসি মুখে সোফা ছেড়ে এগিয়ে এলেন। তিনি পরম মমতায় তেজশ্রীর দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, তুমি তেজস্বী? জি। তেজশ্রী মাথা নিচু করে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নাতির জহুরি চোখ বলতে হবে, পছন্দ আছে ওর। তেজশ্রীর নিখুঁত সৌন্দর্যের দিকে
তাকে মোনালিসা বেগম প্রশংসা করলেন। সোফার অপর পাশে আর্যর দাদু হারুন চৌধুরীও বেশ গম্ভীর অথচ খুশি মনে বসে আছেন। এদিকে জামাই হিসেবে আর্যকে এবং তার এত বড় পরিবারকে নিজেদের ড্রয়িং রুমে দেখে তেজশ্রীর মা বাবার মুখ থেকে যেন হাসি আর সরছেই না। হারুন চৌধুরী আর তেজশ্রীর বাবার দিকে তাকিয়ে বেশ দারাজ গলায় বললেন, আমার নাতি আর আপনাদের মেয়ে যেহেতু আগে থেকে দুজন দুজনকে এত ভালোবাসে, সেই হিসেবে এখন আর সামাজিক বিয়েতে দেরি করে লাভ কি বলুন? আপনারা কি বলেন? তেজশ্রীর বাবা অত্যন্ত অমায়িক হেসে মাথা নেড়ে সায় দিয়ে বললেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যখন চান তখনই বিয়ে আনুষ্ঠানিক ডেট ঠিক করতে পারেন। আমাদের পূর্ণ সম্মতি আছে। তেজশ্রী এতক্ষণে পুরো ঘোরের ভেতর থেকে আসলো, ব্যাপারটা বুঝতে পারলো। আর্য চৌধুরী আসলে তাদের একান্ত বিয়ের পর এবার দুই পরিবারে একসাথে করে সামাজিকভাবে ধুমধাম করে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি তার বাড়িতে হাজির হয়েছে। হারুন চৌধুরী এবার পঞ্জিকা ও ক্যালেন্ডারের দিকে তাকিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন, তাহলে এই সামনের শুক্রবারেই সামাজিকভাবে বিয়ের ডেটটা পাকাপোক্ত করা হোক। আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। তেজশ্রী পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, মুখ ফুটে সে কোনো কথাই বলতে পারল না। আজ বুধবার, অর্থাৎ আর মাত্র একদিন পরেই তার বিয়ে। মোনালিসা বেগম এবার নিজের আঙ্গুল থেকে একটি চকচকে দামি হীরের আংটি খুলে আর্যর হাতে দিলেন এবং ইশারায় তেজশ্রীকে আংটিটি পরিয়ে দিতে বললেন। তিনি তেজশ্রীকে আলতো করে টেনে নিয়ে সোফায় আর্যর ঠিক পাশটিতে বসালেন। আর্য তেজশ্রীর একদম গা ঘেঁষে বসে তার দিকে তাকিয়ে বেশ চওড়া ও অর্থপূর্ণ এক হাসি দিল। সে তেজশ্রীর নরম ফর্সা হাতটা নিজের এক হাতে শক্ত মুঠোয় নিল এবং অন্য হাত দিয়ে পরম মায়ায় হীরের আংটিটা তার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আংটি পরানো শেষ করেই আর্য লোকচক্ষুর আড়ালে নিজের মুখটা তেজশ্রীর কানের খুব কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, কে ম্যাডাম, শাড়িতে পরলেন, কিন্তু আপনার গলার ভেতর ওই ভালোবাসা দাগগুলো যে স্পষ্ট দেখা যাচ্ছে, সেগুলো ঢাকার কোনো চেষ্টা করলেন না? লোকে দেখলে তো বলবে স্বামী বুঝি একটু বেশি রোমান্টিক ছিল গতকাল রাতে। আর্যর এমন আচমকা ও দুষ্টমি ভরা ফিসফিসানি শুনে তেজশ্রীর হাতটা আপনা আপনি লজ্জায় নিজের গলার কাছে চলে গেল। পরক্ষণেই গতরাতের চেনা স্পর্শ আর আর্যর এই মাতাল করা কথার গভীরতা অনুভব করে তেজশ্রীর গম্ভীর মুখে এক অনাবিল মিষ্টি ও লাজুক হাসি খেলে গেল। দুজনের চারপাশে দুনিয়া যেন এক মুহূর্তে থমকে দাঁড়ালো। রাস্তার পাশের বড় কফি শপটার একদম বাম পাশের টেবিলটায় বসে রয়েছে তেজশ্রী। কাঁচা দেয়ালের ওপাশে রাস্তার চেনা ব্যস্ততার দিকে তার দৃষ্টি নিবদ্ধ। এই মুহূর্তে তার মুখে না আছে কোনো আলগা হাসি, না আছে চেনা গাম্ভীর্য, এক অদ্ভুত শান্ত ভাব। হঠাৎ টেবিলের সামনে কারো উপস্থিতি টের পেয়ে সে চোখ তুলে তাকালো। দেখলো প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে লম্বা ছিপছিপে গড়নের পুরুষ শওকত দাঁড়িয়ে আছে। শওকতের চোখে মুখে এক আকাশ আত্মবিশ্বাস আর দম্ভ। আজ সকালে তেজশ্রী নিজে শওকতকে কল দিয়ে বলেছিল যে সে দেখা করতে চায়। শওকতের পুরুষতান্ত্রিক মন বলছে তেজশ্রী নিশ্চয়ই এখনও তাকে ভুলতেই পারেনি। সেই পুরনো প্রেমের জের ধরে নিজের মাঝে একটু বাড়তি অ্যাটিটিউড আর দিমাগ দেখাতে চাইছে সে। শওকতকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তেজশ্রীর ঠোঁটের কোণে হুট করেই একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তার এই হাসি দেখে শওকতের ভিতরের আত্মবিশ্বাস যেন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। সে বেশ আয়েশ করে টেবিলের ওপাশের চেয়ারটা টেনে এক পায়ের উপর আরেক পা তুলে বসলো। চোখের রোদের চশমাটা খুলে বেশ অহংকারের সাথে ঠাস করে টেবিলের ওপর রাখলো। তারপর চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে বুক ফুলিয়ে বলল, কি তেজশ্রী, তা হঠাৎ এতদিন পর আমাদের সাথে দেখা করতে চাইলে যে? শওকতের ঠোঁটের কোণে তখন এক চরম গর্বের হাসি। তেজশ্রী টেবিলের ওপর দুই হাত রেখে সোজা হয়ে বসলো। অত্যন্ত শান্ত গলায় বলল, আসলে শওকত, আগামীকাল আমার... তেজশ্রীর মুখের কথা মাঝপথে টেনে নিয়ে শওকত নিজের দম্ভ প্রকাশ করে বলল, থামো, আর বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে এখানে কেন ডেকেছ। তুমি শেষমেশ তোমার ভুলটা বুঝতে পেরেছ, তাই তো? তুমি মনে মনে ভালো করেই জানো যে আমি ছাড়া তোমার জীবন একদম অসম্পূর্ণ। তুমি আমাকে একসময় ভালোবেসেছিলে, আর আমি শুনেছি নারীরা নাকি একবার কোনো পুরুষকে মন থেকে ভালোবাসলে তাকে আর কখনো ভুলতে পারে না। আজ তুমি নিজেই তার প্রমাণ দিলে। যাক, এতদিনে অন্তত তোমার সুবুদ্ধি উদয় হলো। এই জন্যই বলে মেয়ে মানুষের এত জেদ থাকা ভালো না। একটা কথা সবসময় মাথায় রাখবে তেজশ্রী,
মেয়েদের আসল স্থান কিন্তু পুরুষের পায়ের নিচে। তবে সমস্যা নেই, তুমি যখন ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে আবার সদরে গ্রহণ করব। শওকতের এই চরম অহংকারী আর নারী বিদ্বেষী কথার পরিপ্রেক্ষিতে তেজশ্রী কোনো রেগে যাওয়ার বা চিৎকার করার প্রতিক্রিয়াই দেখালো না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা জমকালো রাজকীয় বিবাহের কার্ড বের করে আলতো করে শওকতের ঠিক সামনের টেবিলের ওপর রাখলো। শওকত কার্ডটা হাতে নিয়ে খুলতে খুলতে আবারও তাচ্ছিল্যের সুরেই বলল, বাপ্পা, বাহাদুরি আছে বলতে হবে। আমাকে নতুন করে স্বামী বানানোর জন্য এর মাঝে বিয়ের কার্ডও চয়েস করে ফেলেছো দেখছি। কিন্তু শওকত যখন কার্ডটা পুরোপুরি খুলে ভিতরের পাতায় চোখ রাখলো, তার মুখে সেই কুৎসিত হাসিটা এক সেকেন্ডেই যেন কর্পূরের মতো গায়েব হয়ে গেল। তার পুরো মুখখানা মুহূর্তের মধ্যেই কালো আর ফ্যাকাশে হয়ে এলো। কার্ডের ভিতরের পাতায় সোনালি অক্ষরে চকচক করছে বর কনের নাম। বরের জায়গায় স্পষ্ট করে লেখা আর্য চৌধুরী, আর কনের জায়গায় লেখা তেজশ্রী। সামনের চেয়ারে বসে থাকা তেজশ্রী শওকতের এই চুনোপুটির মতো ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দশা দেখে আর নিজের চেপে রাখা আনন্দ ধরে রাখতে পারল না। সেই বার চারপাশের টেবিলের লোকজনকে তোয়াক্কা না করেই হো হো করে উচ্চ শব্দে হাসতে শুরু করলো। শওকত শুধু বোকার মতো হাঁ করে কাঠগুলোর দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কিছুক্ষণের জন্য কাজ করে বন্ধ করে দিয়েছে। তেজশ্রী এবার বেশ আয়েশ করে এক পায়ের উপর আরেক পা তুলে বসলো। চেয়ারের পিঠে হেলিয়ে দিয়ে চিবুকে হাত রেখে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, তুমি বড্ড বোকা আর বলদ শওকত। তোমার মতো একটা চরিত্রহীন লম্পটের ধোঁকাবাজকে ভালোবেসে আমি আবারও একই ভুল করব? হাউ ইজ দিস পসিবল? ইউ আর আ ভেরি ভেরি বিগ ফুল। শওকতের ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় একদম কালচে হয়ে গেল। তেজশ্রী তাকে থামার কোনো সুযোগ না দিয়ে আরও তীক্ষ্ণ গলায় বলল, আর কি বললে জানো তুমি? নারীরা কোনো পুরুষকে একবার ভালোবাসতে আর ভুলতে পারে না। তাহলে তুমি এটাও ভালো করে জেনে রাখো, নারী যখন কোনো পুরুষকে একবার মন থেকে ঘৃণা করে তখন সেই পুরুষের মুখে থুথু ফেলতেও সে দ্বিধাবোধ করে না। আর তুমি তো শওকত একটা আস্ত কাপুরুষ। তোমার ছায়াতে থুথু ফেলতে আমার ঘৃণা লাগবে, লজ্জা লাগবে। তেজশ্রী শেষের এই ধারালো কথাগুলো শওকতের পুরুষতান্ত্রিক অহংকারের গিয়ে একদম চূড়ান্ত আঘাত করলো। অপমানে আর রাগে তার শরীরের রক্ত মাথায় চড়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে রাগে চিৎকার করে টেবিল ছেড়ে দাঁড়াতে চাইল এবং তার মুখ দিয়ে একটা অত্যন্ত বিশ্রী নোংরা গালি অর্ধেক বের হতেই আচমকা শওকতের মুখ পুরো বন্ধ হয়ে গেল। এক অদৃশ্য ও প্রচণ্ড শক্তির ধাক্কায় শওকত আবার থপ করে চেয়ারে বসে পড়ল। ভয়ে আর আকস্মিকতায় কাঁপতে কাঁপতে সে যখন সামনে তাকালো, তার কলিজা যেন শুকিয়ে গেল। সে দেখল ঠিক তার সামনে রক্তবর্ণ চোখ নিয়ে যমদূতের মতো দাঁড়িয়ে আছে আর্য চৌধুরী। আর আর্যের হাতের কালো চকচকে রিভলভারের নলটা এই মুহূর্তে শওকতের হাঁ করা মুখের উপর সজোরে চেপে ধরা। কফি শপের ভেতরের এসি চলা সত্ত্বেও শওকত মুহূর্তের মধ্যে ঘামতে শুরু করলো। তার চোখ দুটো ভয়ে কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হলো। আর্য নিজের চুবুক শক্ত করে দাঁতে দাঁত কিনমির করে চরম হিংস্র গলায় বলল, শুয়োরের বাচ্চা, কত বড় সাহস তোর যে তুই আমার সামনে দাঁড়িয়ে তেজস্বিনের উদ্দেশ্যে এমন নোংরা শব্দ উচ্চারণ করিস। রিভলভারে যে কটা গুলি আছে না, সবগুলো তোর পেটে চালান করে দিতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে না, জাস্ট এক সেকেন্ড। কথাটা শেষ করেই আর্য অত্যন্ত ঝটকা মেরে রিভলভারের নলটা শওকতের মুখ থেকে বের করে আনলো। শওকত তখনও ভয়ে কাঁপছে, অথচ এত বড় একটা কাণ্ড ঘটে যাওয়ার পরও তেজশ্রী ঠিক আগের মতোই শান্ত হয়ে বসে রইল। তার ঠোঁটের কোণে এক ছেলতে বিজয়ের হাসি তখনও লেগে আছে। সে জানতো আর্য তার পিছনেই ছিল। আর্য এবার শওকতকে কুকুর বেড়ালের মতো উপেক্ষা করে তেজশ্রীর দিকে সামনে গিয়ে দাঁড়ালো। তার সেই রক্তচক্ষু চোখ নিমেষেই মায়ায় ভরে উঠল। সে অত্যন্ত ভদ্র ও রাজকীয় ভঙ্গিতে তেজশ্রীর দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। তেজশ্রী এক মুহূর্ত দ্বিধা না করে আর্য সেই চেনা ভারসাম্যযোগ্য হাতের উপর নিজের নরম হাতটা রাখলো এবং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পিছনে শওকত নিজের লাল চোখ করে অপমানে আর হিংসায় ফেটে পড়ার মতো অবস্থায় ওদের দিকে তাকিয়ে রইল। কিন্তু আর্য চৌধুরীর ক্ষমতার সামনে একটা শব্দ উচ্চারণ করার সাহসও তার আর হলো না। তেজশ্রী কফি শপ থেকে বের হওয়ার জন্য যেমনি এক পা বাড়ালো, অমনি তার পায়ের রূপালী নুপুরটা হুট করে খুলে মার্বেলের ফ্লোরে টুং করে আছড়ে পড়ল।
তেজশ্রী শাড়ি সামলে নিজেই নিচু হয়ে ওটা কুড়িয়ে লাগাতে গেল, কিন্তু আর্য তার হাতটা ধরে তাকে থামিয়ে দিল। ততক্ষণে কফি শপের ভিতরে থাকা কাস্টমার আর ওয়েটারদের সবাই কৌতূহলী চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। তেজশ্রীকে চরমভাবে অবাক করে দিয়ে সমস্ত লোক লজ্জা আর নিজের বিশাল ইগো এক নিমেষে ধুলোয় মিশিয়ে আর্য ভরা কফি শপের মাঝেই হাঁটু গেড়ে বসে পড়ল। সে পরম মায়ায় তেজশ্রীর ফর্সা পাখানা টেনে নিয়ে নিজের হাঁটুর উপর তুলে রাখল। দূর দরজায় দাঁড়িয়ে থাকা আর্যর পার্সোনাল বডিগার্ডরাও এই দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারল না। পুরো ঢাকা শহর যে বিশাল টাইকুনের ইশারায় চলে, সে মানুষটার পায়ের নিচে ক্ষমতা আর প্রতিপত্তি লুটোপুটি খায়, সেই বস আজ এত মানুষের সামনে একটা সাধারণ মেয়ের সম্মানে ও ভালোবাসায় নিজেকে এতটা নিচু করে ফেলল। আর্য অত্যন্ত মৃদু ও যত্নশীল হাতে তেজশ্রীর গোড়ালিতে নুপুরটা আবার পরিয়ে দিল এবং আর্য এরপরে যে কাজটা করলো সেটা দেখে যেন সকলের চোখ চড়ক গাছ, সাথে বিষয়ে থমকে গেল তেজশ্রীও। আর্য হঠাৎ করেই তেজশ্রীর পায়ের পৃষ্ঠে মৃদু চুম্বন করলো। এরকম একটা কাণ্ড করে বসবে সেটা তেজশ্রীর ভাবনার বাইরেই ছিল। উপস্থিত সকলের দৃষ্টি সরাসরি আর্যর দিকে। এতটা প্রভাবশালী লোক কিনা ভরা মজলিসের সামনে পায়ে চুম্বন করলো। তেজশ্রী পা সরিয়ে নিতে চাইলেও পারল না। এবার আর্য তেজশ্রীর পাটা নামিয়ে আলতোভাবে ফ্লোরে রাখলো, যেন তেজশ্রী ব্যথা পেয়ে যাবে। সে সোজা হয়ে উঠে দাঁড়ালো, তবে কফি শপ থেকে বের হওয়ার আগে সে শেষবারের মতো ঘুরে গিয়ে দাঁড়ালো শৌকতের মুখোমুখি। শৌকতের টেবিলের ওপর দুই হাত ভর করে ঝুঁকে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে আর্য অত্যন্ত ধারালো ও গম্ভীর গলায় বলল, কে জানে বলছিল একটু আগে মেয়েদের স্থান নাকি পুরুষের পায়ের নিচে? তাহলে খুব ভালো করে স্মরণ রাখ শকত, যে পুরুষ তার শখের নারীকে মন থেকে ভালোবাসতে জানে, সেই পুরুষ তার শখের নারীর পায়ে চুমু দিতেও দ্বিধা করে না। নারী চাইলেও পারে একজন পুরুষের সফলতার কারণ হতে, আবার নারী চাইলেই পারে সবকিছু ধ্বংস করে দিতে। শৌকতের ভিতরের হিংসা আর অপমান তখন একদম চরমে পৌঁছেছে। সে রাগে আর কিছু করতে না পেরে কেবল দাঁত কিরমির করতে লাগলো। আর্য ঘুরে দাঁড়িয়ে তেজশ্রীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করেই নিল। তারপর দরজার দিকে পা বাড়িয়েও হুট করে কী যেন মনে পড়ায় মাঝপথে থমকে গেল। সে ঘাড় ঘুরিয়ে শৌকতকে উদ্দেশ্য করে এক ছেলতে ক্রূর হাসি দিয়ে বলল, ও হ্যাঁ, ভালো কথা। আগামীকাল কিন্তু অবশ্যই আমাদের বিয়েতে আসবে। ইনভিটেশন কার্ড তো পেয়ে গেছিস। তোকে না হয় কাল রাতে আমার বিয়েতে কুত্তার চেয়ে একটু উপরের স্তরে বসিয়ে পেট পড়ে গরুর মাংস রোস্ট খাওয়াবো। হাতটুকু খাতির তোকে আমি করতেই পারি। কথাটা শেষ করে আর্য তেজশ্রীর হাত ধরে রাজকীয় ভঙ্গিতে কফি শপের কাঁচের দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে গেল। পেছনে শৌকত অপমানের চূড়ান্ত এক নরক আগুনে জ্বলতে জ্বলতে টেবিলের ওপর রাখা কাঁচের গ্লাসটা সজোরে ফ্লোরে আছড়ে ভাঙল। ডিবি বুড়োর ভেতরের চেনা গম্ভীর পরিবেশটা এখন একরকম রমরমা আর উৎসবী রূপ নিয়েছে। চারিদিকে ডেস্কে ফাইলপত্রের বদলে এখন লাল সুতোর মিষ্টির বাক্স শোভা পাচ্ছে। টেবিলে টেবিলে চলছে আনন্দ আর হাসাহাসি। তেজশ্রী যখন বুড়োতে এসে নিজের বিয়ের আসল বিষয়টা সবাইকে জানালো, তা শুনেই পুরো ডিপার্টমেন্টে সবাই মহা খুশি। ডিপার্টমেন্টের ডিসিপি মারুফ ইকবাল নিজে বললেন, বাকি অফিসাররাও তাকে অভিনন্দন ও শুভকামনা জানাতে ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরো বুড়োর এই আনন্দের মাঝে শুধু একজন সেখানে উপস্থিত ছিল না, সে হলো ডিসি রেদওয়ান। ইকরা অবশ্যই তেজশ্রীর কাছ থেকে ফোন আর কার্ডের মাধ্যমে বিয়ের খবরটা আগেই পেয়েছিল, তাই সে মিষ্টির প্লেট সামলাতে সামলাতে তেজশ্রীকে চোখ মেরে হাসল। তাদের এই জমজমাট আড্ডা আর কথাবার্তার মাঝেই কেবিনের কাঁচের দরজা টেনে ভিতরে ঢুকলো রেদওয়ান। করিডোর থেকে সবাইকে এভাবে হাসি খুশি আর হুল্লোড় করতে দেখে সে নিজেও চওড়া হাসি মুখে নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। সবাইকে মহা আনন্দে মিষ্টি মুখে পড়তে দেখে রেদওয়ান কৌতূহলী গলায় বলল, কি ব্যাপার, বুড়োতে আজ মিষ্টির বন্যা বয়ে যাচ্ছে দেখছি। মিষ্টি খেয়ে এলো, কার প্রমোশন হলো? রেদওয়ানের এই কথার মাঝেই হৃদয় এক গাল হেসে প্লেট থেকে একটা বড় রসগোল্লা তুলে নিয়ে সরাসরি রেদওয়ানের মুখে পুরে দিল। তেজশ্রী নিজেই মিষ্টি এনেছে কথাটা কান পর্যন্ত পৌঁছানো পর্যন্তই রেদওয়ানের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সে মহা আনন্দে চেটে পুটে মিষ্টিটা গিলে বলল, হৃদয়, দাও দাও, আর একটা মিষ্টি দাও। মিষ্টি খেতে এমনিতেই ভালো লাগে, কিসের জন্য এত বড় ট্রিট দিচ্ছে আমাদের তেজস্বী?
রেদওয়ান অত্যন্ত উৎফুল্ল মনে প্লেট থেকে আরেকটা মিষ্টি আঙ্গুরে তুলে মুখে পুড়তে যাবে, ঠিক তখনই তার চোখের দিকে তাকিয়ে তেজশ্রী একদম শান্ত ও স্বাভাবিক গলায় বলল, আগামীকাল আমার বিয়ে রিদওয়ান। তেজশ্রীর মুখ থেকে বের হওয়া এই চারটা শব্দ যেন এক মুহূর্তের জন্য পুরো বুড়োর বাতাস স্তব্ধ করে দিল। আর সাথে সাথে যেন রেদওয়ানের মাথায় আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। হাতের মিষ্টিটা আর কোনোভাবেই মুখে তুলতেই পারল না রেদওয়ান। আঙ্গুলের ডগায় ধরা মিষ্টিটা যেন এক নিমেষেই সীসার মতো ভারী হয়ে উঠল। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, যেন সম্পূর্ণ ভুল কোনো কথা শুনেছে। ভাঙ্গা গলায় সে আমতা আমতা করে বলল, কি কি বললে তেজস্বী? তেজশ্রী রেদওয়ানের এই আকস্মিক পরিবর্তনের গভীরতা খেয়াল না করে নিজের ব্যাগ থেকে আরও একটি জমকালো লাল সোনালি রঙের কার্ড বের করে রেদওয়ানের টেবিলের ওপর রাখল। তারপর মিষ্টি হেসে বলল, আর্য চৌধুরীর সাথে আগামীকাল আমার সামাজিকভাবে বিয়ে, কিন্তু অবশ্যই তোমরা সবাই আসবে কিন্তু। হ্যাঁ, তোমাদের ছাড়া আমি কোনো অনুষ্ঠানই করছি না। কিন্তু হঠাৎ করে এভাবে বিয়েটা কিভাবে ঠিক হলো? ইকরা মিষ্টি চিবোতে চিবোতে বেশ উৎসাহ নিয়ে বলে উঠল, আরে স্যার, আপনি জানেন না, তেজস্বী আর আর্য চৌধুরী তো আগে থেকেই দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। এটা তো হওয়ারই ছিল। তেজশ্রী ইকরার কথায় বলল, না, আসলে তেমন কিছু না ইকরা। ভাগ্যে যেটা লেখা থাকে সেটা ঠিক সময় এমনিতেই সামনে এসে হাজির হয়। তেজশ্রীর মুখে ভাগ্যের কথা শুনে রেদওয়ানের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান ও যন্ত্রণাদায়ক হাসি ফুটে উঠল। সে তেজশ্রীর চোখের দিকে তাকিয়ে এক বুক কষ্ট চেপে রেখে দার্শনিকদের মতো বলল, হ্যাঁ তেজস্বী, তুমি ঠিকই বলেছ। ভাগ্য থাকলে সত্যি সব কিছু এমনি এমনি পাওয়া যায়, কিন্তু যার ভাগ্যে থাকে না সে হাজার বছর ধরে কাউকে ভালোবেসে আগলে রাখলেও তাকে কখনো নিজের করে আপন করে পায় না। রেদওয়ানের এই কথার পেছনে অন্তর্নিহিত অর্থ আর গলার স্বরের আকুলতা ডিবির তুখোর অফিসার তেজশ্রীর কান এড়ালো না। সে এক মুহূর্তের জন্য নিজের তীক্ষ্ণ ও অনুসন্ধানী চোখ জোড়া রেদওয়ানের মুখের উপর নিবদ্ধ করলো। রেদওয়ান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। সে চট করে নিজের চশমাটা ঠিক করে টেবিল থেকে ফাইলটা তুলে নিয়ে বলল, আমাকে আমাকে এখনই ধানমন্ডির মার্ডার সিনটায় আরেকবার যেতে হবে। নতুন কিছু এভিডেন্স হয়তো মিস হয়ে গেছে। হ্যাঁ তেজস্বী, আগামীকাল যেহেতু তোমার বিয়ে, তোমার আর এখন বুড়োতে থাকার কোনো দরকার নেই। তুমি ডিউটি অফ করে এখনই বাসায় চলে যাও, বিয়ের বাকি প্রস্তুতিগুলো গুছিয়ে নাও। আর তোমাদের দুজনের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই রেদওয়ান সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। নিজের চোখ থেকে জল নামার আগেই সে এক প্রকার তাড়াহুড়ো করে কেবিনেট কাচের দরজা ঠেলে বুড়ো থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। ঢাকা শহরে সব থেকে প্রভাবশালী আর অভিজাত বিয়ের অনুষ্ঠানগুলোর জন্য ইউনাইটেড কনভেনশন সেন্টার অন্যতম। আজ সেখানেই বিশিষ্ট বিজনেস টাইকুন আর্য চৌধুরী এবং তেজশ্রীর বিয়ের এক রাজকীয় ও জমকালো আয়োজন করা হয়েছে। এত বড় বিয়ে, এত রাজকীয় আয়োজন যে সাধারণ জনসাধারণের মুখে মুখে শুধু এই জুটির নামই ফিরছে। চারিদিকে যেন আলোর রোশনাই আর চোখ ধাঁধানো সাজসজ্জা। তার চেয়েও কয়েক গুণ বেশি করা হয়েছে পুরো কনভেনশন সেন্টারের নিরাপত্তার ব্যবস্থা। তবে আর্য চৌধুরী শুধু দেশের নামি দামি ভিআইপি গেস্টদের জন্য এই রাজকীয় দ্বার খোলেনি, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সমাজের গরিব দুঃখী ও অসহায় মানুষদের জন্য সে রেখেছে আলাদা এক বিশাল ভোজনের অংশ। রাজকীয় ধাঁচে সাজানো মূল স্টেজের ডেইসে লাল বেনারসি আর জামকালো গহনায় করা কোণে সেজে বসে আছে অপরূপা তেজশ্রী। আর তার ঠিক পাশেই চওড়া কাঁধে রাজকীয় শেরওয়ানি আর মাথার জমকালো পাগড়ি জড়িয়ে বসে আছে আর্য চৌধুরী। তাদের ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন কাজী সাহেব। পুরো হলের শত শত মানুষের গুঞ্জন ছাপিয়ে কাজী সাহেব বিয়ের সকল আইন ও ধর্মীয় নিয়মানুযায়ী খাতা খুলে তেজশ্রীর দিকে ফিরে বলতে লাগলেন, মূল আদি নিবাসী ময়মনসিংহ, বর্তমান ঢাকার ধানমন্ডির নিবাসী ইয়াসিন রহমানের বড় কন্যা তেজশ্রীর সহিত মরহুম জাহেল চৌধুরীর একমাত্র পুত্র আর্য চৌধুরীর সহিত নগদ 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি কি এই বিয়েতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল।
কাজী সাহেবের কথা শেষ হতেই পুরো কনভেনশন সেন্টারে এক পিনপতন নীরবতা নেমে এলো। ব্যাকগ্রাউন্ডের সাইরেনের সুরটাও যেন এক মুহূর্তের জন্য নিচু হয়ে গেল। হলের প্রতিটি চোখ, প্রতিটি ক্যামেরা এখন নিবদ্ধ স্টেজে বসা কোণে তেজশ্রীর দিকে। আর্য তার তীক্ষ্ণ অথচ মায়াবী চোখ জোড়া দিয়ে তাকিয়ে নিজের পাশে বসা তেজশ্রীর দিকে, কিন্তু তেজশ্রীর মুখে এই মুহূর্তে কোনো হাসির চিহ্ন মাত্র নেই। তার দৃষ্টি স্থির হয়ে আছে ফ্লোরের ওপর বিছানো লাল কার্পেটের নকশার দিকে। আর্য খুব সূক্ষ্মভাবেই লক্ষ্য করলো তেজশ্রীর ঠোঁটের সাথে সাথে হাত দুটো মৃদু কাঁপছে। পুরো ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আর বাঘা বাঘা অপরাধীরা যে দুর্ধর্ষ ডিবি অফিসারের নাম শুনলে ভয় কাঁপতে শুরু করে, সেই মেয়েটি আজ সামান্য একটা কবুল শব্দ উচ্চারণ করতে গিয়ে এভাবে কাঁপছে। কি আশ্চর্য এক মুহূর্ত! আর্য মনে মনে বুঝতে পারল এই কাঁপুনিটা আসলে ভয় বা লজ্জা নয়। এই কাঁপুনি হলো জীবনে দ্বিতীয়বার একই পথে পা বাড়ানোর, এক অদৃশ্য দোলাচলের। অতীতে শৌকতের মতো একটা লম্পটের কাছে সে একবার ধোঁকা খেয়েছে, মন ভেঙে চুরমার হয়েছে। এবার যদি আবারও তাকে এই ঠকতে হয়, যদি এই ভালোবাসাও একদিন মিথ্যে হয়ে যায়। তেজশ্রীর মনের এই সুপ্ত ঝড়টা আর্য তার পুরুষালী মন দিয়ে এক নিমিষেই টের পেয়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে সবার অলক্ষ্যে তেজশ্রীর সেই কাঁপতে থাকা ঠান্ডা হাতটার ওপর নিজের তপ্ত ভারসাম্যযোগ্য হাতের তালুটা শক্ত করে চেপে ধরল। সেই স্পর্শে যেন এক অদ্ভুত অভয় আর আজীবন পাশে থাকার নীরব প্রতিশ্রুতি মিশে রইল। তেজশ্রীর নীরবতা দেখে কাজী সাহেব এবার খাতাটা একটু এগিয়ে নিয়ে আবারও বললেন, কি হলো মা, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে সম্মুখ স্বরে বলুন কবুল।